সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের আকাশটা দেখুন, একেবারে স্বচ্ছ নীল কালার, আর তার সাথে তুলোর মতো মেঘগুলো কত সুন্দর ভাসছে। আজ তো শনিবার, আজকে গণেশ পুজো। তো মহারাষ্ট্রে গণেশ পুজো মানে তো বিশাল এক উৎসব। টানা 10 দিন ধরে এই উৎসব এখানে এখন পালন করা হবে। আর পুজো উপলক্ষে শ্রীহানের বাবার আজ তো ছুটি, সেই কারণে সকালবেলাটা আজ একটু দেরি করেই উঠেছি। এই 2 দিন ধরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিওগুলো এডিট করে যে আপলোড করব একদমই সময় পাচ্ছিলাম না। তাই এই ভিডিওটা আপলোড করতে একটু বোধহয় লেট হয়েই গেল। আজ তো মোটামুটি ফ্যামিলি মেম্বারদের সকলেরই ছুটি, তাই গাড়িগুলো সবার ঘরের সামনেই দাঁড় করানো। আর গাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে আজ সবাই ছুটি কাটাচ্ছে। সকালের এই ঝাঁ চকচকে রোদটা এত সুন্দর উঠেছে, তাই গাছগুলোকে একটু টেনে রোদের দিকে করে দিচ্ছি। এগুলোতে যে কবে আর ফুল ফুটবে তার তো কোনো ঠিক নেই। আর শ্রীহান তো গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে অর্ধেক শেষই করে দিয়েছে, সেই কারণে গাছের জোরটাও না অনেকটা কমে গেছে। এই সামনেই যে দুধওয়ালাটা বসে, তিনি তো শুধু সকাল দিকটাই বসেন, সেই কারণে শ্রীহানের বাবাকে আর শ্রীহানকে এখন দুধ কিনতে পাঠাচ্ছি, নাহলে বিকেলবেলায় সেই অনেকটা দূর আবার যেতে হবে। তুই কোথায় যাচ্ছিস? ডগিকে সরতে বল, ডগিকে সরতে বল, ডগিকে সরতে বল। দুজন মিলে বেরোলো, যতক্ষণ না আসছে চলুন গিয়ে আমি এবার ঝটপট করে কাজগুলোকে সেরে ফেলি। এত দুষ্টু হয়েছে না, যতই বলি যে একটু সরে দাঁড়া, ও বারবার করে এসে সেই ঝাঁটার সামনেই ঘুরঘুর করবে। কি নিয়ে এসছো তুমি? আসো এদিকে, আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে এসো, ফেটে যাবে ওটা, দাও দাও। অন্যান্য দিনগুলো সকালে ঘুম থেকে উঠে বাবাকে তো কোনোদিন দেখতে পায় আর কোনোদিন দেখতে পায় না। তো আজকে দেখছে সারাদিনই বাবা ঘরে আছে, তাই জন্য তার আবার দাবি শুরু হয়েছে এখন গান চালিয়ে দেওয়ার। গান চালিয়ে দিলে ও আবার নাচ করবে। ওই দেখুন শুরুও করে ফেলেছে। যখনই দেখছে আমি ভিডিও করছি অমনি ওর লজ্জা লেগে যাচ্ছে, সেই কারণে বাবাকেও আবার দলে টেনেছে। সারাদিন যদি ওকে নিয়ে এই সমস্ত করা হয় তাহলে ওর আর কিছুই চাই না। আজকাল দেখছি সেই ছোটা বাচ্চা জানসে প্যারা যে গানটা আছে ভারী প্রিয় হয়েছে। ওকে যখন স্নান করিয়ে নিয়ে এসে আমি তেল মাখানোর জন্য শোয়াই, কিছুতেই তো শোবে না, তখন মুখে মুখে আমি এই গানটা করতাম। সেই থেকেই ওই গানটা ও একটু একটু করে শুনতো। তারপরে ওর বাবাকে বলেছিলাম যে একদিন ওকে একটু শোনাও গানটাকে। তো সেই শুনে শুনে গানটাও ওর এখন বেশ ভারী প্রিয় হয়েছে দেখছি। আজ তো লেট হয়ে গেছে, জলখাবার বানানো সেরকম একটা সময়ও নেই, তাই ঝটপট করে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। আজ গণেশ পুজোর জন্য ওর বাবাকে কালকে বলেছিলাম একটু ফুল এনে দিতে, আর তার সাথে গণেশজির প্রিয় মোদকটি এনে দিতে। তো ওর বাবা এনেও দিয়েছে, তো সেটা দিয়েই ঠাকুরকে ঘরে যেমন পুজো দিই সেরকমভাবেই পুজো দিয়ে দিচ্ছি। এখানকার যারা মারাঠি লোকজন আছে তাদের কিন্তু বেশিরভাগ জনই এই সময় গণেশজিকে নিজেদের ঘরে নিয়ে গিয়ে বসায়, প্রায় ওই 10 দিনের জন্য। আর এই 10 দিন ধরেই কিন্তু সকাল বিকাল আরতি করা হয়, আর গণেশজির প্রিয় মোদকটি তাকে নিবেদন করা হয়। এই গণেশ পুজোটা যে এতদিন ধরে চলে সেটা কিন্তু জানা ছিল না, সেটা আমি জেনেছিলাম শ্রীনগরে থাকাকালীন। আমাদের পাশে একজন মারাঠি ছিলেন, তো তারা আর কি তাদের কোয়ার্টারে গণেশজিকে বসিয়েছিলেন। তো সেই থেকেই আমরা জানলাম যে এতদিন ধরে গণেশ পুজো হয় আর সকাল বিকাল করে আরতি করা হয়। তো তখন আমরা কি করতাম, আমাদের আশেপাশে আরও যারা যারা ছিল সবাই মিলে আর কি আরতি করতে যেতাম। কেউ সকালে করতো তো কেউ বিকেলে। সেই থেকেই আর কি এই গণেশ পুজোটা সম্পর্কে এতটা জেনেছি। আর নইলে আমাদের ওইদিকে যেমন হয় ওই 2-3 দিন মতো থাকে, তারপর তো ঠাকুর বিসর্জন হয়ে যায়। আর গত 3 বছর ধরে মহারাষ্ট্রে থাকার পর থেকে তো একদম ভালো করেই বুঝে গেছি যে আসলেই গণেশ পুজোটা এনারা কত ভালোভাবে পালন করেন। এই ছুটির দিনগুলোতে কাজ করার এনার্জিটা একেবারেই থাকে না। সকাল থেকে ওর বাবাকে তো ঘরেই দেখি, তখন মনে হয় মানুষটা তো ঘরেই আছে, তো একটু পরে করব। সেই করে করে কাজ করতে একদম বেলা করে দিয়েছি। তো আজকে কি রান্না করব সেটাও ঠিক করতে পারছিলাম না। রান্নাঘরে ঢুকতে ঢুকতে আজ প্রায় 1টা বাজিয়ে দিয়েছি। আর ওর বাবাও সকাল থেকে এত ঝিমোচ্ছে, এখনও স্নান টান কিছুই করেনি। এই ছুটির দিনগুলোতে না ওর বাবারও স্নান খাওয়া করার কোনো ঠিক থাকে না। তো তাড়াতাড়ি করে কি আর রান্না করব, চটজলদি করে যেই সমস্ত সবজিগুলো হয়ে যায় সেগুলোকেই আজ বার করেছি। করে নিয়েছি একটু ভেন্ডি ভাজা, তার সাথে অনেক দিন ধরে একটা ঝিঙে পড়েছিল, তো সেটাকেই একটু বড় বড় করে কেটেছি, আর আলুগুলোও একটু বড় করে কেটেছি। আর আজকে ঝিঙে আলু পোস্তটার মধ্যে একটু টমেটোও দিয়েছিলাম। পোস্তটা দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল।
আর সাথে করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল। আর ডালটাও আজ কিন্তু খুব গাঢ় গাঢ় করে বানিয়েছিলাম। ওর বাবা এখন কখন স্নান করে খাবে তার তো কোনো ঠিক নেই, সেই জন্য আমিই নিয়ে বসে পড়ছি। তারপরে খাওয়া দাওয়া হলে ভাবছি আজ ওর বাবাকে বলবো বিকেলের দিকে বরং গিয়ে একটুখানি ঠাকুরগুলো দেখিয়ে নিয়ে আসতে। রাস্তাটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আকাশের এই ঝাঁ চকচকে রংটাতে গাছের সবুজটা যেন আরো বেশি করে বোঝা যাচ্ছে। খুব সুন্দর লাগছে আজ রাস্তাটা দেখতে। এই নিয়ে তো 3 বছর হচ্ছে আমরা মহারাষ্ট্রে গণেশ পুজো দেখছি, কিন্তু আজ যে দিকটাতে যাচ্ছি এত বছরের মধ্যে কিন্তু একবারে ওখানে আসিনি এই গণেশ পুজো দেখার জন্য। তো এইবারটাই প্রথম। এদিকে নাকি শুনেছি খুব ভালো ভালো প্যান্ডেল আর তার সাথে খুব ভালো ভালো মূর্তিও হয়, তাই আজকে এসছি এইদিকে ঠাকুরগুলো দেখতে। আর যারা এই পুনে মহারাষ্ট্রতে থাকে তারা এই এমজি মার্কেটটা চেনে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। এখন প্রায় ওই 4টে মতো বাজছে, এর মধ্যেই কিন্তু আমরা বেশ অনেক কটা ঠাকুর দেখে নিয়েছি। আরও ভেতর দিকে যাচ্ছি, এখানে কিন্তু ডাব্রুসেট হালবাই নামে একটি খুব বিখ্যাত গণেশ মন্দির আছে। চলুন যদি পারি আজ আপনাদেরকে সেই মন্দিরটি একবার দর্শন করিয়ে নিয়ে আসব। এটা কিন্তু বহুযুগ পুরনো একটি মন্দির, আর এখানে যে মূর্তিটি আছে সেটা কিন্তু একদম সোনা দিয়ে মোড়ানো। অনেকে কিন্তু এই মন্দিরটাকে সোনার গণেশ মন্দির নামেও চেনে। এমনিতেও এখানে সারা বছর ভিড় লেগেই থাকে, তার উপরে এখন তো গণেশ পুজো চলছে, মন্দিরটাতে ঢুকতে পারবো কিনা তাও এক সন্দেহ হচ্ছে। এটা খুব সুন্দর লাগছে। সব প্যান্ডেলের মুখগুলো এখানে ঢেকে দেয় কেন কি জানি। এইদিকে প্যান্ডেলগুলো কিন্তু সুন্দর সুন্দর করেছে না। এখন যেহেতু অনেকটাই বেলা, তাই কিন্তু দেখলাম বেশ কিছু প্যান্ডেলের মুখ কাপড় দিয়ে ঢাকা রয়েছে। সন্ধ্যা আরতি করার সময়তেই বোধহয় সেই কাপড়গুলোকে আবার সরানো হবে। এই দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু সেই মন্দিরের সামনে পৌঁছেই গেছি। এখনই যা ভিড় দেখছি তাতে আপনাদের কতটা কি দেখাতে পারবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। এত বেলাতেই মানুষজনের ভিড় যেন একেবারে উপচে পড়ছে। মন্দিরটাতে আমি আগেও আরও একবার এসছি, কিন্তু আজ দেখছি মন্দিরের সামনেটাতে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই যে রাস্তার ধারে ধারে ডিজাইনগুলো দেখছেন, এটা কিন্তু পুজো উপলক্ষেই করা হয়েছে। আপনি যদি এই মন্দিরের ভেতরে ঢুকতে চান তাহলে কিন্তু মন্দিরের গেটের সামনেই বেশ কয়েকটা কাউন্টার আছে, সেখানে কিন্তু টিকিট কাটতে হবে, আর তার সাথে আপনি পুজোর সমস্ত সরঞ্জামও পেয়ে যাবেন। কিন্তু মন্দিরের ভেতরে গিয়ে আপনি কিন্তু 1 মিনিটের বেশি দাঁড়াতেই পারবেন না। এক তো মানুষজনের ভিড়, তার উপর ভেতরের গার্ডেরা আপনাকে কিন্তু সেখানে দাঁড়াতেই দেবে না। শুধু আপনি ভেতরে ঢুকে ভগবানকে প্রণাম করে প্রসাদটা ঠেকিয়ে বাইরে চলে আসবেন। প্রথম যেবার আমরা এসেছিলাম আমাদের সাথে কিন্তু ঠিক এমনটাই হয়েছিল। তো আজ তো একেবারে মন্দিরের ভেতরে ঢোকাই যাবে না, তাই আর কি মন্দিরের বাইরে একটা গেটের মতো করা আছে, আর সেখানে কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে আটকানো। তো আপনি কিন্তু সেই কাচের বাইরে থেকে ভগবানকে দর্শন করতে পারেন। তো আজ আমরা সেটাই করলাম। জানি না আপনারা কতটা কি দেখতে পেলেন। তো চলুন সামনের দিকে আরেকটা বেশ বড়সড় প্যান্ডেল হয়েছে, ওখানে গিয়ে দেখি কিছু দেখা যায় কি না। রাস্তার ধারে দেখুন পুজো দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো ছোট ছোট স্টল বসেছে, সেখানে কিছু গোটা নারকেল, মোদক, প্যাড়া আরও অনেক ধরনের ফুল বিক্রি হচ্ছে। আর এই মন্দিরের যে বড় গণেশ ঠাকুরটি সেটাকে কিন্তু তুলে আবার এই সামনের প্যান্ডেলটিতে বসানো হয়েছে। তাই অনেক মানুষজনকে দেখছি এখান থেকে কিন্তু পুজোর জিনিসপত্র কিনে নিয়ে এই প্যান্ডেলের সামনে লাইন করছে। এখানে আবার আজ দেখছি একটা নিয়ম করেছে, যারা পুজো দেবে তারাই শুধু ভেতরটাতে ঢুকতে পারবে, আর যারা এমনি দর্শন করতে আসছে তাদের কিন্তু এই ব্যারিকেডের ভেতরে আর ঢুকতে দিচ্ছে না। এই একটা প্যান্ডেল পেলাম যেখানে একটু ফাঁকা আছে, ওই জন্য এতটা কাছে আসছি। ওখানে যা ভিড় ছিল তাই কিন্তু আজ আমরা ঠাকুরটা দেখতে পেলাম না। তো ওই মন্দিরের কিছুটা সামনেই আরেকটি গণেশ প্যান্ডেল ছিল, এই যে গণেশ ঠাকুরটি, এখানে কিন্তু একেবারেই ভিড় নেই, সমস্ত ভিড় ওখানে গিয়ে উপচে পড়েছে, সুতরাং এই প্যান্ডেলটা পুরোটাই খালি। তাই আপনাদেরকে অনেকটা সামনে থেকে আমি দেখাতে পারলাম। রাতের বেলাতে এই প্যান্ডেলটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। খেয়ে নাও, খেয়ে এনার্জি নিয়ে নাও। ওর বাবার আবার গলা শুকিয়ে গেছিল, সেই জন্য একটু সোডা ওয়াটার খেয়ে নিল। আর ভিড়টা দেখতে পাচ্ছেন, বেলাটা যত বাড়ছে ভিড়ের সংখ্যাটা যেন ততটাই বেড়ে যাচ্ছে। তো এই দিকটা মোটামুটি আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে।
আর এখানটাতে যেহেতু ওই ফেমাস মন্দিরটি, সেই জন্য সমস্ত ভিড়টা এখানে একদম উপচে পড়েছে। এই সময় এখান থেকে গাড়ি চালিয়ে যাওয়াটাও কিন্তু বেশ কঠিন ব্যাপার। মানুষজন একেবারে যেন সামনে এসে থমকে যাচ্ছে। আপনাদেরকে তো আমি মন্দিরের আসল মূর্তিটি দেখাতে পারলাম না, তাই জন্য আমারও কিন্তু বেশ খারাপ লাগছে। তাই আমি এই ভিডিওর শেষে তার একটি ছবি আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা সেটাই দেখে নেবেন। আর যদি কখনো কেউ পুনে মহারাষ্ট্রতে আসেন, তাহলে কিন্তু অবশ্যই এই মন্দিরটার একবার দর্শন করে যাবেন। এমজি রোড ডাব্রুসেট হালবাই গণেশ টেম্পল বললে যে কোনো কিন্তু কেউ এই মন্দিরটা দেখিয়ে দেবে। চলুন, ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।